আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমরা যদি আগামী 1 মাসের মধ্যে বিয়ের নামটাও নাও, আমি কিন্তু সত্যি সত্যি বাসা থেকে চলে যাব। ছেলের বাবা জাফর মির্জা গলা ছেড়ে ভীত কণ্ঠে বলল, মামুনি আর আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা কেউ বিয়ের কথা বলছি না, কিন্তু তুমি এভাবে পালিয়ে যাও যে যদি কোনো ক্ষতি হয়ে যায়। ঝিল নাক ফুলিয়ে বসে রইল। ঝিলের বড় কাকা গলা খাকারি দিয়ে বললেন, সবাই শর্তরা, আমি আমার মামুনির সাথে কথা বলবো। ঝিল অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। ইকবাল মির্জা মুখটা গোমরা করে নিলেন। মনিরুল মির্জা সামান্য সাহস নিয়ে বললেন, সরো তোমরা, আমার মামুনি আমার সাথে কথা বলবে। সঙ্গে সঙ্গে ঝিল চেঁচিয়ে বলল, মেজো পাপা, আমি তোমার সাথেও কথা বলবো না। 3 ভাই চুপ হয়ে গেলেন। মেয়ের রাগ বেড়ে কলা গাছ হয়ে গেছে। এখন একমাত্র তার ভাইয়ারাই পারবে তাকে সামলাতে। ওনারা বুঝে গেছেন মেয়ে ওনাদের সাথে কথা বলবে না, তাই অতি সন্তর্পণে চলে গেলেন। 5 ভাই বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বোনের মনের অবস্থা বোঝার চেষ্টা করছে। বোনদের সাথে ছোট 2 ভাইয়ের বেশ খাতির। বড় 3 ভাইয়ার সাথে এভারেজ হয়তো বয়সের ফারাকের জন্য। বড় 3 ভাই এগিয়ে আসতেই ঝিল রাগি চোখে তাকালো। সঙ্গে সঙ্গে 3 ভাই চলে গেল। ছোট 2 ভাই তাকিয়ে আছে। রোহন গলা ছেড়ে বলল, রহিম চাচা 1 গ্লাস ঠান্ডা বাদামের শরবত নিয়ে আসো আমার বোনের জন্য। রহিম চাচা দ্রুত বাদামের শরবত বানাতে গেলেন। ঝিল বাঁকা চোখে তাকিয়ে থেকে বুকে হাত গুজে দিল। আহনাব লম্বা করে শ্বাস নিল। রোহন আর ঝিলের দিকে এক পলক তাকিয়ে হাঁক ছাড়ল। রাহেলা চাচি, কোথায় তুমি? আমার বনুর জন্য কড়া ঝাল দিয়ে লেবুর আচার বানিয়ে আনো তো। আর লেবুটা যেন কাঁচা হয়, আমার বনু কিন্তু পাকা লেবু একদমই সহ্য করতে পারে না। ঝিলের কোনো মতিভ্রম হলো না। ভাইয়াদের আহ্লাদে গত সে। এই 2 ভাইয়ের মতো অভিনেতাও দেখেনি ও। কি করেছে ওকে মানিয়ে নেয়। রহিম চাচা আর রাহেলা চাচি খাবার হাতে রেডি। 2 ভাই শরবত আর লেবুর আচার নিয়ে বোনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। এসি অন থাকলেও দুজন দুহাতে মডার্ন হাত পাকা নিয়ে বাতাস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ঝিল ছাঁচ কলাতে বলল, কিছু চাই না বনু ম্যাম, শুধু আপনার পদধূলি পেলেই হবে। আহনাবের দিকে ঘাড় ঘুরিয়ে সরু চোখে তাকালো ঝিল। আহনাব বোকা বোকা করে বলল, আমি তো আপনার একমাত্র পেয়াদা বনু ম্যাম, আপনি বললেই কল্লা হাজির। ঝিল নাক ফুলিয়ে বলল, আপনাদের উত্তরে আমি প্রসন্ন প্রজাগণ। আপনাদের অনুরোধ গ্রহণ করা হলো, তারই সাথে সমস্ত শাস্তি বাতিল ঘোষণা করা হলো। রোহন আর আহনাব লাফিয়ে উঠল। ডিভাইনের দুপাশে বসে ঝিলকে জড়িয়ে ধরল। ঝিল হো হো করে হেসে বলল, অভিনেতারা কি এখনো অভিনয় করে যাচ্ছে? রোহন আর আহনাব মোহনীয় হেসে বলল, আপনার সামনে অভিনয় করি কি করে? অভিনয় করলে তো আছি আমরা আর আমাদের কল্লা। আপনার দরবারে না হয় কল্লাখানা বাড়িয়ে দিব। ঝিল হো হো করে হেসে বলল, তারপর গলা ছেড়ে বলল, আপাতত ক্ষমা করেছি, এখন দুজন আমার দাবিগুলো লিস্ট করে নিন। সঙ্গে সঙ্গে ঝিলের 3 ভাই আর কাকারা হাজির হলো। মেয়ের রাগ কমেছে এখন। ঝিল বাঁকা চোখে তাকিয়ে বলে, আপনাদের সবার শাস্তিও বাতিল ঘোষণা করলাম। ঝিলের কথাতে সবাই একযোগে হেসে উঠল। বাড়ির একমাত্র কন্যা ঝিল, সব থেকে আদুরে যাকে বলে, আর তাই সবার ইচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে বাড়িতেই রাখা। তার জন্যেই কয়েকদিন পরপর বিয়ে ঠিক করে। আর ঝিল বিয়ে করবে না দেখে পালিয়ে যায়। অবশ্য পালিয়ে যাওয়াতে কেউ রাগ করে না, উল্টে ঝিল বাসায় ফিরে সবার নাকের ডগায় ছুরি ঘোরায়। ঝিলের গায়ে কেউ ফুলের টোকাও দেয়নি কখনো। ঝিলের বাবারা 3 ভাই, কোনো বোন নেই। মির্জা বংশের নাম ডাক পুরো মির্জাপুর জুড়ে। ঝিলের বড় কাকা ইকবাল মির্জা, তারপর মেজো কাকা মনিরুল মির্জা আর ওর বাবা, সব থেকে ছোট জাফর মির্জা। ইকবাল মির্জার 3 ছেলে মাহিন, সজল আর আহনাব। মাহিন আর সজল পড়াশোনা কমপ্লিট করে পারিবারিক বিজনেস দেখছে, আর আহনাব ইঞ্জিনিয়ারিং পড়ছে। মনিরুল মির্জার 2 ছেলে রাফাত আর রোহন। রাফাতও পড়াশোনা শেষ করে পারিবারিক বিজনেস দেখছে, আর রোহন মাস্টার্স পড়ছে। রোহন আর আহনাব সমবয়সী, দুজনের মাঝে বেশ ভালো বন্ধুত্ব।
সবার চোখের মনি হলো ঝিল। ঝিলের নিজের কোনো ভাই না থাকলে এরা সবাই ওর ভাই। এ পরিবারের কেউ কাউকে আলাদা করে দেখে না। ঝিলের যখন 2 বছর তখনই ওর মা আর কাকিরা কার অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়। কারো মুখই ঝিলের মনে নেই। ঝিলের পৃথিবীতে শুধু ওর ভাইরা আর পাপারা। কখনো অভাব রাখেনি কিছুর। এত এত ভালোবাসা দিয়ে রেখেছেন। আর বড় 3 ভাইয়ের 25 বছর পেরিয়ে গেলেও কেউ বিয়ে করবে না এখন, কারণ বউ যদি তাদের বোনের দিকে আঙ্গুল তোলে। তাই এমন বউ আনবে যারা ঝিলকে খুব ভালোবাসবে। যদিও সবার গার্লফ্রেন্ড আছে, তবে তারা পরীক্ষা দিয়ে উপযুক্ত হলেই বিয়ে করে আনবে। বোনকে নিয়ে নো কম্প্রোমাইজ। 7 দিন পর। আমি ক্লান্ত হয়ে গেছি। সবাই এত পরিমাণে রেগে আছে যে কি আর বলবো। হ্যাঁ মম, আমি গিয়েছিলাম। মামারা আমাকে খানিকটা মেনে নিলেও তোমাদের প্রতি সহানুভূতি দেখালো না। ভাবছি আবার বছর খানেক পর আসবো। তবে দেখে যা বুঝলাম, সবাই আমার প্রতি উপর দিয়ে রাগ দেখালেও ভেতরে ভেতরে আমাকে দেখে বেশ খুশি হয়েছেন। বলতে বলতেই দীর্ঘশ্বাস ফেলল অভিনব। মা বাবার সাথে মামাদের সম্পর্কে মিতালি করার জন্যই মূলত বিটিতে এসেছে ও, কিন্তু হলো না। অন্যদিকে ইহরিমা সরকার কেঁদে বুক ভাসাচ্ছেন। ভালোবেসে চলে গিয়েছিলেন সবাইকে ছেড়ে। অভিনবর বাবা ধর্মে মুসলিম হলেও আমেরিকান। অভিনবর মামারা আমেরিকান ছেলের সাথে বিয়ে দিবেন না বোনের, তাই বাধ্য হয়ে ভালোবাসার মানুষটার হাত বেছে নেন উনি। মূলত 18 শতক থেকে অভিনবর পূর্বপুরুষরা আমেরিকাতে আছেন, আর এভাবেই জন্মসূত্রে সবাই আমেরিকান হয়ে গেছেন। তবে ওই যে বলে শিকড়ের টান, বাঙালিয়ানা তো রয়েই গিয়েছে। আর তার জন্যই অভিনব চেহারাতে আমেরিকানদের একটা ছাপ আছে। হাজার হোক, ও তো জন্মসূত্রে আমেরিকানই। অভিনব তার দীর্ঘ পল্লব বুঝে বলল, ডোন্ট ওয়ারি মম, একদিন একদিন মামারা মেনে নেবেই তোমাদের। আমাকে কিন্তু মেনে নিয়েছেন। হয়তো তোমাদের প্রতি এখনো অভিমান কাটাতে পারেননি। ইহরিমা সরকার ডুকরে কাঁদছেন। ভাইদের দেখা হয়নি কত বছর হলো। একটা ভুলের জন্য এত অভিমান করে থাকবে? আচ্ছা, সেদিন যদি উনি ভালোবাসার মানুষটার হাত ধরে না আসতেন, তাহলে অন্য পুরুষের সাথে উনি কি সুখী হতেন? অভিনবর ভেতর থেকে একের পর এক দীর্ঘশ্বাস বের হচ্ছে। মায়ের কান্না আটকানোর জন্য পাপার সাহায্যই নিতে হবে। অভিনব ফোন রেখে দিল। বাবার নাম্বার ডায়াল করে কল দিল। সঙ্গে সঙ্গে ফোন রিসিভ হলো। অভিনব সরস হেসে বলল, হাউ আর ইউ পাপা? আম গুড মাই সান। তুমি ঠিক আছো ইয়াং ম্যান? ইয়েস পাপা, বাট মমের জন্য কিছু করতে পারলাম না, তাই খুব খারাপ লাগছে আমার। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেললেন অহিত সরকার, যা স্পষ্ট শুনতে পেল অভিনব। অহিত সরকার তপ্ত কণ্ঠটাকে শীতল করে আশ্বস্ত করে বললেন, ডোন্ট ওয়ারি মাই বয়, আই উইল বি ম্যানেজ। ইউ নো দ্যাট ইউর মম টু মাচ লাভ মি। ঝরা হাসল অভিনব। তারপর একটু গম্ভীর কণ্ঠে বলল, অ্যান্ড ইউ অলসো নো দ্যাট মাই মম লাভস মি মোর দ্যান ইউ। হো হো করে হাসতে লাগলেন অহিত সরকার। তৃপ্তির কণ্ঠে বললেন, আই নো দ্যাট মাই বয়, ইউ আর টু মাচ লাভ ইউ। টেক কেয়ার মাই সান। লাভ ইউ পাপা, টেক কেয়ার অলসো। অভিনব ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2 দিন বাদেই ইউএসের ফ্লাইট। চলে যাবে বিটি ছেড়ে। আপাতত কাজ স্থগিত। বছরখানেক পর না হয় আবার আসবে মানবিমানের পাল্লা ভাঙতে। গাজীপুর থেকে রওনা হলো অভিনব। উত্তরা যাওয়ার পূর্বে একটা লেকে যাচ্ছে ও। গ্রামীণ পরিবেশটা আরেকটু না হয় উপভোগ করা যাক। লেকের সামনে গাড়ি থামিয়ে নেমে আসলো। বুক ভরে শ্বাস নিয়ে পকেটে হাত গুজে লেকের পাড় ধরে হাঁটতে লাগলো। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। ধূসর রঙা আকাশটা মেঘ করেছে। বোধহয় বৃষ্টি হবে। কিছুক্ষণ ঘুরে ফিরে আসছিল অভিনব। আচমকাই এক ধূসর রঙের প্রজাপতি এসে ওর নাকের ডগায় বসল। অভিনব চমকালো। ধরতে গেলেই পাখা মেলে উড়ে গেল প্রজাপতিটা। প্রজাপতিটা যেন ওকে টানছে, বলছে, যাস না চলে, তোর আপন কেউ যে আছে এখানে, তাকে ফেলেই চলে যাবি? অভিনব হাসল। ফেলে রেখে গেল তার কয়েক ঘন্টার বিয়ে করা বউকে। ধূসর রঙের প্রজাপতিটা ব্যর্থ হলো। অভিনব তার গাড়ির ধোঁয়া উঠিয়ে চলে গেল। শুধু পড়ে রইল ধূসর রঙের প্রজাপতিটা। অভিনবর গাড়ি ধূসর রঙের মাঝে হারাতেই প্রজাপতিটা মিলিয়ে গেল ওই ধূসর আকাশে। মেয়েটা এত বারবার বাসা থেকে পালিয়ে যায়, তাও তোমরা কিছু বলো না কেন? এইভাবে তো মেয়ের চরিত্রও খারাপ হয়ে যাবে। কোথায় কোনো অঘটন ঘটায় আসবে, পরে তোমাদের বংশের মুখ কালো হবে। আর লাই দিও না তো। আম্মুর রহমানের গা ছাঁচানো কথাগুলো শুনে হাত শক্ত হয়ে গেছে আহনাপের। বোনের নামে কঠোর কিছু কথা শুনে নিজেকে সামলাতে পারছে না ও।
নেহাতি ভদ্রলোক ওর গুরুজন হয়, না হলে দাঁত ভেঙে ফেলতো একদম। আহনাব লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। ওরা খুব ভালো করেই জানে ওর বোন আবার ফিরে আসবে, তবে এবার এত সহজে ফিরবে না সেটাও জানে। প্রতিবারের মতো ছোটোখাটো আয়োজনের বিয়ে হলে একদিনের মাঝেই ফিরে আসতো ঝিল, তবে এবার ঘটা করে লোক সমাগম করে বিয়ের আয়োজন করা হয়েছিল, যার দরুন পালিয়ে গেছে ঝিল। আহনাব ভদ্রলোককে এড়িয়ে ফোন লাগালো। ওর বাবা ভাই সবাই খোঁজ লাগিয়েছে। মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে ওরা, তাই বারবার বিয়ের আয়োজন, যাতে তাদের ঘরের আলো ঘরেই থাকে। রোহন চিপসের প্যাকেট থেকে চিপস খাচ্ছে। আহনাব বিরক্তি নিয়ে বলল, তুই এমন একটা পরিস্থিতিতে আপেল চিপস খাচ্ছিস? আর ওকে ইয়ার। ওকে, বাট তোরা সবাই ঠিক নেই। ঝিল বিয়ে করতে চায় না, তবুও তোরা বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিস। আহনাব দীর্ঘশ্বাস ফেলে পড়ল। তুইও জানিস তাইলে? আহনাব ভ্রু কুঁচকে বলল, বনু তোকেও বলে গেছে ওহ কোথায় যাচ্ছে? রোহন লাফিয়ে উঠল। আহনাবের কানের কাছে এসে ফিসফিস করে বলল, তার মানে তুইও জানিস? আহনাব মাথা ঝাঁকালো। দুজনেই একসাথে হেসে উঠল। ঝিলের ঝাঁকাস মাথাতেই এমন ধরনের প্ল্যান সম্ভব। দুই ভাইকেই বলে গেছে, অথচ দুজনের কেউই জানে না একে অপরের কথা। আহনাব রোহনের হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে চিপস খেতে লাগলো। অন্যদিকে মুখ গোমড়া করে বসে আছেন ঝিলের 3 পাপা আর 3 ভাই। আশেপাশের সব জায়গায় খুঁজেছেন, কিন্তু ঝিল সেখানে নেই। তবে খুব খুশি, চিন্তা নেই ওনাদের, কারণ ঝিলকে প্রায় সকল ধরনের সেফটি শেখানো হয়েছে। বরাবরই মির্জা বংশের মেয়েরা প্রখর বুদ্ধি সম্পন্ন, তবে 80 বছর পর মির্জা বংশে ঝিলই একমাত্র কন্যা সন্তান হয়ে জন্মেছে। আর সকলের চোখের মণি মেয়েটা। ছোট থেকে প্রাণ খোলা রেখেছে সবাই। রীতিমতো একজন ছেলের মতো করে বড় করেছেন। তবে মেয়েরা মায়ের জাত, তাদের নারীর সত্তা কখনো বিলীন হবার নয়। আমাদের সমাজের নিকৃষ্ট চোখগুলো নারীদের খুবলে খায়, তাই নারীদের এক পাও সাবধানে ফেলতে হয়। বিকেলের ছটফটে রোদ্দুরের মাঝে দাঁড়িয়ে আছে অভিনব। বেডির প্রতি একটা আলাদা মায়া এসে গেছে ওর। কেমন যেন সবকিছুকেই আপন আপন মনে হয়। বছরখানেক পর বিটিতে আসার কথা থাকলেও সব মিলিয়ে আসতে পারেনি ও। আর 1.5 বছর পেরিয়ে যাওয়ার পর অভিনব আবার বিটিতে এসেছে, তাও তার নানার বাসায়। মামাদের এত এত ভালোবাসা পেয়ে অভিনব মুগ্ধ। সপ্তাহখানেক ধরে এসেছেও, অথচ সবাই এমন আচরণ করছে যেন অভিনব আজই এসেছে। রোজ এত শত আয়োজন, উল্লাস আর হই হুল্লোড়। ভাই বোনেরাও বেশ ভালোবাসে ওকে। অভিনবকে মামিরাও খুব ভালোবাসেন। সচরাচর মামিরা ভাগ্নেদের দেখতে পারেন না। আর এখানে সমস্তটাই উল্টো। অভিনব পকেটে হাত গুজে ভাবছে, আদৌ কি কখনো মামারা সবকিছু মেনে নেবেন? এই কয়েকদিনে কয়েক শতবার বলার চেষ্টা করেও কিছু বলতে পারেনি অভিনব। সবাই প্রচণ্ড অভিমানী, কেউই ওর মা বাবাকে মেনে নিচ্ছেন না। হয়তো চাপা অভিমানটা এত বছরেও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু কেন পারেনি? তার পেছনে কি কোনো গুরুতর কারণ লুকিয়ে আছে? 30 বছর আগে কি আরও কিছু হয়েছিল, যার জন্য সবাই এখনও রেগে আছেন? অভিনব ফোঁস করে দম ফেলল। মাথা কাজ করছে না ওর। একটা ট্যুরে যেতে পারলে ভালো হতো। প্রকৃতির সান্নিধ্য পেয়ে মাথার জটগুলো হয়তো বা খুলে যেত। অভিনব নিভু নিভু সূর্যের দিকে তাকিয়ে রইল। ধূসর আকাশটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। কয়েকটা মেঘও দেখা যাচ্ছে। কি আশ্চর্য, ফেব্রুয়ারি মাসেও বুঝি আজকাল আকাশে মেঘ করে। অভিনব প্রশস্ত হাসল। প্রকৃতির নানান রূপ, নানা রঙে সজ্জিত তারা। ইহান ভাইয়া, তুমি এই সন্ধ্যাবেলাতে কি করছো? ফুলের কথাতে পেছন ফিরে তাকালো অভিনব। অভিনবর ছোট মামার মেয়ে ফুল, বলতে গেলে এবারের সব থেকে ছোট সদস্য। বয়স 11, ক্লাস 5-এ পড়ে। ফুলের নামের মতোই ফুল দেখতেও খুব মিষ্টি। অভিনব মৃদু হেসে বলল, ফুলঝুটি এসেছে দেখছি। ভাইয়া তো সন্ধ্যাবিলাস করছিলাম। সন্ধ্যাবিলাস? সেটা আবার কি? সন্ধ্যাবিলাস হলো সন্ধ্যাকে উপভোগ করা। ফুল খিলখিল করে হাসল। অভিনব খুব ঘুরিয়ে কথা বলে, যা ফুলের কাছে বেশ মোহনীয় লাগে। অভিনব পকেটে হাত রেখে বলল, ফুল শোনার জন্য আমার কাছে একটা উপহার আছে। ফুলঝুটি কি সেটা নিতে চাই? ফুল উল্লাসের সাথে মাথা ঝাঁকালো। বাসার সবাই ফুলকে ফুলছুটি বলেই ডাকে, আর অভিনব আদর করে মাঝে মাঝে ফুল সোনা বলে। অভিনব নামটা একটা হিন্দুদের মতো লাগে, বিধায় এবারে সবাই ওকে ইহান বলে ডাকে। অভিনব পকেট থেকে একটা চকোলেট বের করতেই ফুল ইয়েপ বলে লাফিয়ে উঠল।
অভিনব প্রশস্ত হেসে বলল, নাও, এটা শুধু তোমার জন্য এনেছি, রূপার জন্য আনিনি। ফুল উজ্জ্বল চোখে তাকালো। রূপা ওর বড় বোন, দুজনের বয়সের ফারাক 5 বছরের হলেও রূপার সাথে ওর লেগেই থাকে। ফুল চকোলেটটা খুলে একটা বাইট দিয়ে বলল, মামুনি তোমাকে ডাকছে। অভিনব আলতো হেসে বলল, তুমি যাও, আমি একটু পরই আসছি। ফুল চলে গেল। অভিনব লম্বা করে শ্বাস ফেলল। মায়ের সাথে মামাদের সম্পর্ক ঠিক করতে ওকে খুব বেগ পেতে হচ্ছে। এবার যে করেই হোক সম্পর্ক ঠিক করেই যাবেও। ম্যাম, আপনার ক্যাশ আর কার্ড। ঝিল স্মিত হেসে টাকাগুলো নিল। আগে থেকে ক্যাশ কালেক্ট করে রাখলো, না হলে ওর পাপা আর ভাইরা কার্ডের মাধ্যমে ওর লোকেশন পেয়ে যাবে। এবার 15 দিনের আগে বাড়ি ফিরবে না কোনোভাবেই। সবাইকে আচ্ছা করে টাইট দিবে। কার্ডটা ব্যাগে পুরে নিয়ে ভালো করে মুখটা ঢেকে নিল ঝিল। কে জানে কাকে কাকে ওর খোঁজে পাঠিয়েছেন। ধরা খেলে সব প্ল্যান ভেস্তে যাবে। ঝিল কাঁধের ব্যাগটা ভালো করে ঝুলিয়ে হাঁটা লাগালো। যদি কার্ডের মাধ্যমে ওর লোকেশন ট্র্যাক করে তাহলে ও কোন লোকেশন থেকে টাকা তুলেছে তা জেনে যাবে ওরা। তাই দ্রুত এখান থেকে চলে যাচ্ছে ও। মির্জাপুর থেকে গুলশানে এসে টাকা তুলেছে। আপাতত গন্তব্য মিরপুর। মিরপুরে ওর বেস্ট ফ্রেন্ডের বাসাতে 2 দিন থাকবে, আর তারপর অন্য কোথাও যাবে। শীতের কারণে শরীর যেন থেমে যাচ্ছে। সন্ধ্যা 7টা বাজতেই কুয়াশাতে ছেয়ে গেছে সব। সিএনজি করে যেতে পারবে না ও, রিক্স আছে, তাই লোকাল বাসে করেই যাবে। গুলশান 1 বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ঝিল। কাঁধে স্টাইলিশ কলেজ ব্যাগ আর বাহাতে ছোট্ট একটা লেডিস হ্যান্ড পার্স। বারবার ঘড়ি দেখে যাচ্ছে। বাস হয়তো জামে পড়ে আছে। মিনিট 15 পর মিরপুর 10 নম্বর গোল চত্বরের বাস এসে থামলো। ঝিল আশেপাশে তাকিয়ে দ্রুত বাসে উঠে গেল। মাঝের একটা সিটে গিয়ে বসলো। তারপর ফোনের লক খুলে মৌনতাকে ফোন লাগালো। ফোন রিসিভ করে ঝিলকে কিছু বলতে না দিয়ে মৌনতা বলল, এই ঝিল, কোথায় তুই? এত লেট হচ্ছে কেন? ফোন দিতেও বারণ করেছিস। এত টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। দেখ 7:30 বাজছে, আরো আগে আসার কথা ছিল তোর। একটু তো কথার বলার সুযোগ দে মৌ। বল। আমি গুলশান 1 বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি। মিরপুর 10 নং গোল চত্বর যে গুগল ম্যাপের লোকেশন অনুযায়ী মিনিট 35 লাগলেও আমার আসতে জ্যামের কারণে হয়তো 1 ঘন্টা লেগে যাবে। তাই আমি তোকে বাস থেকে নেমে ফোন দিব, তুই আমাকে পিক করে নিবি। ওকে? ওকে, সাবধানে আসিস ঝিল, তোকে নিয়ে চিন্তা হচ্ছে খুব। আরে এত ভাবিস না তো, সেফটির জন্য সবই আছে আমার কাছে, ডোন্ট ওয়ারি। আর শোন, বল। আমার জন্য মগজ চপ আর খাসির চাপ অর্ডার করে রাখ, এসে খাবো। আর শোন, নান খাবো না, আটার রুটি অর্ডার করবি। মৌনতা হো হো করে হেসে বলল, ওকে, ডোন্ট ওয়ারি। এবার তাড়াতাড়ি আয় তুই। বাই বাই। ঝিল ফোনটা রেখে দিল। মিরপুর 10-এর বিখ্যাত খাবারের মধ্যে শওকতের কাবাব একটি। ঝিল যেখানেই যায় সেখানের কিছু স্পেশাল ফুড অবশ্যই খাবে, না হলে চানের মাহাত্ম্য কি হবে। অভিনবর পাশে বসে আছেন অভিনবর বড় মামা ইকবাল শিকদার। ওনার নামের অর্থ হলো সময়, আর ওনার চরিত্রেও রয়েছে সময়ের প্রতি দারুণ খেয়াল। সময়ের অপচয় তিনি একদমই পছন্দ করেন না। অভিনব প্রশস্ত হেসে বলল, মামা কিছু বলবে? ইয়ান শোন, আমি কয়েকদিনের জন্য সিলেট যাব ব্যবসায়িক কাজে। আর কি তাই? আমি না ফেরা অবধি আমেরিকাতে ফিরে যাবি না, বুঝেছিস? অভিনবর সরস হাসল, শান্ত স্বরে বলল, সমস্যা নেই মামা, আমার পাসপোর্টের মেয়াদ বাড়ানো আছে। তাছাড়া তেমন কোনো সমস্যাও হবে না, আর আমি তো বেশ কিছুদিন থাকবো বলে এসেছি। অভিনবর কথাতে ইকবাল শিকদার তুষ্ট হলেন। ছেলেটার মুখের দিকে তাকালেই ওনার সব কঠোরতা কেমন করে যেন উবে যায়। ছেলেটার মুখে যেন আলাদা কোনো শক্তি আছে। অভিনব আশেপাশে তাকিয়ে বলল, মেজো মামা আর ছোট মামা কোথায়? বাইরে গেছে, হয়তো এসে পড়বে। দিন রাত এটা সেটা নিয়ে পড়ে থাকে, কি জানে আবার কি হয়। থাক, বাদ দাও না ওইসব। ছেলেটার যত্নতে যেন কোনো ত্রুটি না থাকে, সেটা দেখো। অভিনব হাত গুজে বসে রইল। ওনারা কিছু লুকাতে চাইছেন, মাথা ব্যথা করছে। প্রকৃতির সাথে থাকলে ভালো লাগতো হয়তো। ভ্রমণ প্রেমীদের এই হচ্ছে এক সমস্যা, প্রকৃতির সান্নিধ্য ছাড়া এক মুহূর্তও চলে না। অভিনব বেশ কিছুক্ষণ ভেবে বলল, বড় মামা তুমি তো সিলেট যাচ্ছ, আসতে আসতে বেশ কিছুদিন লাগবে। তোমার সাথে নিশ্চয়ই আরফান ভাইয়া, তামির,
সাদা তো যাবে? হ্যাঁ, ওরাও যাবে। তাহলে বাসাতে দানেশ, রূপা আর ফুলঝুটি থাকবে। বাচ্চাগুলোর সাথে আমি তো খেলতে পারবো না। আর তো যদি কোথাও একটা ট্যুর দিয়ে আসি আমি। ইবতান শিকদার কিছু একটা ভেবে বললেন, তুই তো আমাদের সাথেই যেতে পারিস। মামা, তোমাদের সাথে গেলেও ঘুরতে পারবো না, আর আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, যাস না হয়। তবে কোথায় যাবি? সুন্দরবন যেতে চাচ্ছি, যান্ত্রিক জগৎ থেকে একটু বাইরে আর কি। ইবনান শিকদার প্রসন্ন হাসলেন। তিনি নিজেও ট্রাভেল করতে খুব ভালোবাসেন, তবে পরিবার সামলিয়ে যেতে পারেন না। যদিও কয়েক মাস পর পর ফ্যামিলি ট্রিপে যান ওনারা। অভিনবর দিকে প্রখর দৃষ্টি দিয়ে তাকালেন। ছেলেটার মুখের দিকে তাকাতেই মনের কথা মনে পড়ে গেল। বুকের ভেতর চাপা কষ্টটা যেন উথলিয়ে পড়ছে। অভিমান ছাপিয়ে ভালোবাসাগুলো বেরিয়ে আসতে চাইছে। ইব্বান শিকদার দ্রুত স্থান ত্যাগ করলেন। মিরপুর 10 নম্বর গোলচত্বরে বাস থামতেই ফোঁস করে দম ফেলল ঝিল। এত জ্যামের কারণে 1.5 ঘন্টা লেগে গেল। মাত্র 10 কিলোমিটার, অথচ সময় লাগলো 1.5 ঘন্টা। বাংলাদেশের যানজট কি কখনোই কাটবে না? ঝিল গোলচত্বর দাঁড়িয়ে ফোন লাগালো মৌনতাকে। মৌনতা ফোন রিসিভ করেই বকবক শুরু করে দিল। ঝিল ক্লান্ত হয়ে পড়েছে। মৌনতা এক দমে হাঁচার কথা বলে বলল, কিরে, আছিস নাকি গেছিস? কথা বলিস না কেন? মৌ, তুই কথা বললে কাউকে কথা বলতে দিস? উফ, সরি। যাই হোক, কোথায় তুই? আর কত দেরি হবে? ঝিল চারিদিকে তাকিয়ে মুখটা ঢেকে নিয়ে পড়ল।